This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের প্রধানের সঙ্গে এস জয়শঙ্করের কথা ভারত নিয়ন্ত্রিত প্রত্যাঘাত করছে নিরাপত্তার স্বার্থে নিয়ন্ত্রিত প্রত্যাঘাত পাকিস্তান আগ্রাসী হলে চরম প্রত্যাঘাত এই মুহূর্তের সবথেকে বড় খবর পাক F-16 এর পাইলট জীবন্ত ধরা পড়েছে ভারতের হাতে পাক F-16 যেটা আজকে ভারত নামিয়েছে ভারতীয় সেনা নামিয়েছে তার পাইলট এই মুহূর্তে ভারতের কবজায় এই মুহূর্তের সবথেকে বড় খবর অনির্বাণ সিনহা আমাদের পলিটিক্যাল এডিটর আমাদের সঙ্গে রয়েছেন অনির্বাণ তার মোটামুটি পরিচয় কি কোথায় ঘটনাটা ঘটলো এক্স্যাক্টলি যদি জানানো যায় একেবারে জয়সলমীরের কাছেই পাকিস্তানের F-16টাকে ভারত নামায় এবং তারপরে রাজা এই মুহূর্তের সবথেকে বড় খবর যেটা ওই F-16 যুদ্ধবিমান থেকে যুদ্ধবিমানের যিনি চালক অর্থাৎ পাইলট তাকে কিন্তু ভারত একেবারে জীবন্ত গ্রেফতার করেছে সোজা কথা ভারতীয় বাহিনীর হাতে সেনার হাতে অথবা বিমান বাহিনীর হাতে সেটা এখনো নির্দিষ্ট নয় আমরা নির্দিষ্টভাবে খবর নিশ্চিতভাবে জানাবো কিন্তু এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে পাকিস্তানের ওই বিমানের অর্থাৎ F-16 বিমানের চালক বা বিমান চালক তিনি কিন্তু গ্রেফতার হয়েছেন এবং এই মুহূর্তে জীবন্ত গ্রেফতার অর্থাৎ এই মুহূর্তে পাকিস্তানের অ্যাটাক বলো ডিফেন্স বলো সেটা কোন অবস্থায় দাঁড়িয়েছে এটা আরো একবার পরিষ্কার স্পষ্ট রাজা আত্রেই অনির্বাণ আমাদের আরেক প্রতিনিধি প্রদীপ চক্রবর্তী আমাদের সহকর্মী প্রদীপ তোমার কাছে যে আপডেট আছে জানাও এই মুহূর্তে এর থেকে বড় খবর হতেই পারে না F-16 কে ধ্বংস করেছে ভারত টেনে নামিয়েছে তারপর পাইলটকে গ্রেফতার করেছে হ্যাঁ রাজাদা এই মুহূর্তে খবর পেয়ে যাচ্ছি যে জয়সলমীরের কাছে F-16 যে প্লেনটিকে ভারত ধ্বংস করেছিল তার পাইলট ইজেক্ট করেছিল সেই পাইলটকে ভারতের ইন্টেলিজেন্সের হাতে পড়েছে তাকে জীবন্ত গ্রেফতার করা হয়েছে সে প্রিজনার অফ ওয়ার আর পাকিস্তান চা খাওয়ানো নিয়ে নিজেদের ওয়ার প্রপাগান্ডা চালাচ্ছিল এবার পাকিস্তানের পাইলটকে আমরা কি খাওয়াবো দ্যাটস নিয়ে কারণ পাকিস্তানে এখন চা পাওয়া যায় না ওদের আর্থিক অবস্থা তো খারাপ ভারত কাউন্টার অ্যাটাক শুরু করে দিয়েছে এই মুহূর্তে পাওয়া যা খবর সোর্সেস পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে সেটা হচ্ছে পাকিস্তান গভর্নমেন্ট পিওকে লাহোর করাচি শিয়ালকোট আর ইসলামাবাদের টোটাল ব্ল্যাকআউট করে দিয়েছে পাকিস্তান এখন সম্পূর্ণ অন্ধকারে ডুবে আছে আর পাকিস্তানের পাইলট আমাদের হাতে গ্রেফতার একটু আগেই এই খবর কনফার্ম হয়েছে ইন্টেলিজেন্স সূত্রে তার ডিটেলস একটু পরে পাওয়া যাবে রাজাদা অনেক ধন্যবাদ প্রদীপ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রদীপ চক্রবর্তী তিনি জানালেন এই মুহূর্তে TV9 বাংলায় খবর ব্রেক করলো আজকে যে পাক F-16 ভারত ধ্বংস করেছে টেনে নামিয়েছে আকাশ থেকে মাটিতে তার পাইলট ভারতের কবজায় এই মুহূর্তে এর থেকে বড় খবর হতেই পারে না গ্রুপ ক্যাপ্টেন আর.কে দাস আমাদের সঙ্গে আছেন একটু গ্রুপ ক্যাপ্টেন আর.কে দাসের কাছ থেকে এটা একটু জানার চেষ্টা করব গ্রুপ ক্যাপ্টেন দাস এটা একটু বলুন একজন পাইলট শত্রুপক্ষের পাইলটকে নামানো তার বিমানকে নামানো তাকে অ্যারেস্ট করা এটা ভবিষ্যতে কি কাজে দেয় অনেকটাই কাজে দেবে প্রথমে আমি বলে দিই যে F-16টা আমি তোমাদের বলেছিলাম সব স্টার্টিং এই যে আমরা জয়সলমেরের কাছে আজ সকালে F-16টাকে শট ডাউন করেছি ইউজিং MS-400 মিসাইল সিস্টেম ট্রায়াম্ফ মিসাইল সিস্টেম যেটা আমরা রাশিয়ার কাছ থেকে নিয়েছি তো এই মিসাইল সিস্টেম অত্যাধিক মানে লেটেস্ট মডেল এই পাইলটকে যখন আমরা ধরতে পেরেছি আই ক্যানট কনফার্ম ইট অ্যাজ ইয়েট কিন্তু যদি সত্যিকারে আমাদের হাতে যদি থাকে দেন হি উইল বি ইউজড ফর অ্যাজ এ বার্গেনিং টুল প্রথম কথা দ্বিতীয় হচ্ছে ওরা যখন নাকি অভিনন্দনকে ক্যাপচার করেছিল ওটা নিয়ে ওরা প্রচন্ড গর্ব করেছিল ওরা জানতো কি এর আগে যখন নাকি ভারত পাকিস্তানে 71 যুদ্ধতে 93,000 সোলজার্সকে আমরা ক্যাপচার করেছিলাম তখন কিন্তু আমরা বিরাট কিছু গর্ব করিনি অভিনন্দনকে ক্যাপচার যখন করেছিল ওরা ভেবেছিল একটা বিরাট কিছু গর্ব করেছে আজ আমরাও কিন্তু গর্ব করব ওরা চা খাইয়েছিল আমরা ওকে বিরিয়ানি খাওয়াবো এখন কথাটা হচ্ছে এছাড়া আমরা ওদের দুখানা আরো ফাইটার জেটস J-17 ফাইটার জেটসকে ধ্বংস করেছি এটা হয়েছিল গতকাল ভোরবেলায় সো যখন নাকি আমরা 9খানা টার্গেটস এনগেজ করেছিলাম তো অল ইন অল আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স এখন হাইলি অ্যালার্ট
এন্ড যে কটা এখন আমরা কাউন্টার করতে পেরেছি পাকিস্তানকে, স্যালিউট টু দ্য এয়ারফোর্স রাইট নাও, যারা নাকি ওখানে অপারেশনাল ডিউটিতে রয়েছে। এছাড়া আমি আগেই বলে দিয়েছি আজকে রাত উইল বি ভেরি লং নাইট পাকিস্তানের জন্য। এই মুহূর্তে আমরা ইসলামাবাদ, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদকে আক্রমণ করছি। তো ইট উইল বি পাকিস্তানের জন্য আজ রাতটা শেষ করাটা ওদের জন্য অনেকটাই লম্বা পড়বে। মানে আপনি কি এটা আপডেট দিচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস? আপনি কি আপডেট দিচ্ছেন ইসলামাবাদও আক্রান্ত হচ্ছে? একদমই বিরাট খবর এই মুহূর্তে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, ভারত সেখানেও হানা দিচ্ছে। এই আপডেট জানাচ্ছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস। অর্থাৎ পাকিস্তানের সব বড় শহরে একের পর এক পাল্টা হানা ভারতের। অনির্বাণ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, একের পর এক আপডেট আসছে এবং সেই আপডেট জানান দিচ্ছে যে একটা দীর্ঘ রাত কাটাতে চলেছে পাকিস্তান, তার কাছে দুর্বিষহ হতে চলেছে সেই রাত। একদম সঠিকভাবে যে খবরটা দিচ্ছিলেন, শেয়ার করছিলেন, এই মুহূর্তে ইসলামাবাদেও ভারতীয় প্রত্যাঘাত শুরু হয়েছে। একদিকে লাহোর, অন্যদিকে ইসলামাবাদ। লাহোর একটা আগে শুরু হয়, কিছুক্ষণের মধ্যে ইসলামাবাদে শুরু হয়। সর্বশেষ পাওয়া খবর মিনিট 15-20 আগে পাওয়া খবর অনুযায়ী ইসলামাবাদে এই মুহূর্তে অনির্বাণ আরেকটা আপডেট দর্শকদের জানিয়ে রাখি, রাজস্থান সীমান্তে ভারতের গুলি বৃষ্টি শুরু। রাজস্থান সীমান্তে ভারতের গুলি বর্ষণ শুরু। তার মানে প্রভোকেশন ছাড়া ভারতে কাজ করতো না। পাকিস্তানের তরফ থেকে প্ররোচনা আসছে, তাই ভারত রিটালিয়েট করছে, প্রত্যাঘাত করছে রাজস্থান সীমান্তে ভারতীয় সেনা। অনির্বাণ একেবারে এবং রাজা এই মুহূর্তে যে খবর পাচ্ছি, লাহোর এবং ইসলামাবাদের পর করাচি এবং সিয়ালকোট থেকেও কিন্তু খারাপ খবর পাকিস্তানের জন্য। করাচি এবং সিয়ালকোটও কিন্তু একই রকম ভাবে ভারতীয় প্রত্যাঘাত শুরু হয়েছে। তুমি এই সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন মুহুর্মুহু আওয়াজ আসছে, গোলা বারুদ চলছে। আপনি বিগ বলে এই ছবি বড় স্ক্রিনে দেখতে ভালো লাগে। দেখুন টিভি9 বাংলার বিগ স্ক্রিনে দেখুন, রাজস্থান সীমান্তে ভারত প্রত্যাঘাত করছে, গুলি বর্ষণ ভারতীয় সেনার। তার কারণ ভারতের কাছে ইনফরমেশন ছিল যে তারা পাকিস্তান রাজস্থানের স্থলপথে হানা দিতে পারে, ওদের ট্যাঙ্ক এগিয়ে আসছিল। দেখুন ভারত কিভাবে হেভি ফায়ারিং করছিল ভারতীয় সেনা। এরপর আমরা দেখছি এই মুহূর্তে রাজস্থানের ক্ষেত্রেও হচ্ছে। ঠিক কি আপডেট আর পাওয়া যাচ্ছে জয়সালমীরে? একদিকে তো আমরা F-16 নামাতে পেরেছি পাকিস্তানের, আর কি আপডেট? এই মুহূর্তে একটা আপডেট আমি আত্রই তোমাকে এবং রাজাকে দেব, এবং তার সঙ্গে সঙ্গে আমি আমার ডেস্কের সহকর্মীদের, পিসিআর এর সহকর্মীদেরকে বলবো এই নাম্বারটা যদি যত দ্রুত সম্ভব যদি নাম্বারটাকে আপডেট করা যায়। লাহোর থেকে আমরা জানি পাকিস্তানের এয়ার স্পেস এই মুহূর্তে ক্লোজড। লাহোর ইসলামাবাদে ব্ল্যাকআউট চলছে, কিন্তু এই মুহূর্তে লাহোর থেকে একটা বিমান ওড়ার চেষ্টা করছে, টেক অফের চেষ্টা করছে একটা কমার্শিয়াল এয়ারক্রাফটের নাম্বার ABY553। লাহোর থেকে একটা কমার্শিয়াল এয়ারক্রাফট টেক অফ করার চেষ্টা করছে, যার নাম্বার ABY553। কে যেতে চাইছেন এই এয়ারক্রাফট? অনির্বাণ, কেউ পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তুমি যে ইনফরমেশন দিচ্ছ, কেউ কি পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন লাহোর ছেড়ে? চাইছেন এই এয়ারক্রাফটে দেশ ছেড়ে রাজা? এটা এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন। শাহবাজ শরীফ, আসিম মুনির, আসিম মালিক অথবা পাকিস্তানের অন্য কোনো সেনাকর্তা বা বড় মন্ত্রী সন্ত্রীর পরিবারের কেউ বা তারা নিজেরাই এই মুহূর্তে লাহোরের এয়ারপোর্ট থেকে টেক অফ করার চেষ্টায় একটা কমার্শিয়াল এয়ারক্রাফট যার নাম্বার ABY। এই মুহূর্তে বড় আরো একটা খবর আসছে, পাকিস্তানের 4টি বড় শহরের উপরে হামলা চালিয়েছে ভারত। এই মুহূর্তে আপনাদের আপডেট দিতে থাকছি আমরা। পাকিস্তানের 4টি বড় শহরের উপরে আঘাত এনেছে ভারত, প্রত্যাঘাত এনেছে ভারত। লাহোর, সিয়ালকোট আর তার সঙ্গে সঙ্গে হামলা চালানো হয়েছে 4টি শহরের উপরে এই হামলা চালিয়েছে ভারত। আমরা তো বলছিলামই রাত্রি ইসলামাবাদ আক্রান্ত, লাহোর আক্রান্ত,
শিয়ালকোট আক্রান্ত, একের পর এক পাকিস্তানের বড় শহর আক্রান্ত। ত্রাহি ত্রাহি রব পাকিস্তান জুড়ে ভারতকে প্ররোচনা দিলে কি হয়, এইবার হালে পানি পাচ্ছে না পাকিস্তান। আমাদের পড়শি দেশ, আমাদের শত্রু পড়শি দেশ। তন্ময়ের কাছে চলে যাব। তন্ময়, এই যে বলে বাঘ শুয়ে থাকলে তাকে জাগাতে নেই, পাকিস্তান সম্ভবত এটা ভুলে গিয়েছিল। তাকে একেবারেই তাই। এখনই অনির্বাণ যেটা বলছিল যে কারা পালানোর চেষ্টা করছে, অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু আমরা দেখছিলাম মোবাইলে করে ছবি তুলছিল যখনই কোনো জায়গায় ভারত প্রত্যাঘাত করছিল। সাধারণ মানুষ চাইছিল না এই যুদ্ধ হয়তো, কিন্তু পাকিস্তানের যে জঙ্গিদের কার্যকলাপ, পাকিস্তান সরকার, পাকিস্তান আর্মির এইবার মানুষের উপর আক্রমণ, এই দেশেতে বিভিন্ন রাজ্যে বিভিন্ন শহরে সেই জায়গায় যখন পাল্টা প্রত্যাঘাত শুরু হলো, তারপর তুমি চেহারা দেখো বদলে যেতে শুরু করেছে। একাধিক জায়গা থেকে মিসাইল হানা। এখন যেটা খবর আসছে আমাদের দেশের 3 বাহিনীর দিক থেকেই আক্রমণ সারানো হচ্ছে। তাহলে কি নৌবাহিনী আক্রমণ সারাতে শুরু করলো? সেই প্রশ্নও কিন্তু উঠতে শুরু হয়ে গেছে। ফলে বলা চলে চারিদিক ঘিরে নিয়ে আক্রমণ। 2 নম্বর বিষয় হচ্ছে এই জায়গাতেই দাঁড়িয়ে ইসলামাবাদ যখন আক্রান্ত, অন্যান্য শহরগুলোতেও মিসাইল পৌঁছে যাচ্ছে। আর রাজস্থান সীমান্তে যেটা কিছুক্ষণ আগেও আমরা বলছিলাম যে পাকিস্তানের দিক থেকে F-16 নিয়ে হামলা, একেবারে মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা যেগুলো করার চেষ্টা হয়েছিল, সে সময় ট্যাঙ্ক সাজোয়া বাহিনীও এগিয়ে আসছিল রাজস্থান সীমান্তে। তন্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো। অনেক দর্শক হয়তো এই মুহূর্তে টিভি অন করেছেন, সারাদিন ক্লান্ত কাজের পর ফিরে টিভি অন করেছেন, তাদের জন্য জানাচ্ছি ভারত পাকিস্তান একেবারে যুদ্ধ পরিস্থিতি। অবশ্যই প্ররোচনা ছিল পাকিস্তানের। আজকে পাকিস্তান চোরাগোপ্তা ড্রোন হামলা, মিসাইল হামলা চালায়, একটা হামলাও সার্থক হতে দেয়নি ভারত। ইসলামাবাদ, লাহোর, শিয়ালকোট, বাহাওয়ালপুরে একের পর এক ভারতের প্রত্যাঘাত। এই মুহূর্তে পাকিস্তানে থরহরি কম্প। যদিও আজকে সারা দিন তারা দিশেহারা অবস্থায় ছিল, রাত্রিবেলায় অন্ধকারে তারা হানা দেওয়ার চেষ্টা করে, বৈষ্ণো দেবী মন্দিরকে পর্যন্ত টার্গেট করে পাকিস্তান। চলে যাব অনির্বাণের কাছে। অনির্বাণ, যে কথা বলছিলাম যে ঘুমন্ত বাঘকে জাগানোর কোন প্রয়োজন ছিল? রাজা, এই প্রয়োজনের কথা একমাত্র বলতে পারবেন আসিম মুনির, এবং এই প্রয়োজন থাকা সত্ত্বেও আসিম মুনিরের কেমন প্রয়োজন ছিল আমি জানি না, কিন্তু এই প্রয়োজন আসিম মুনিরের কিভাবে ছিল এবং সেটা জানা সত্ত্বেও পারভেজ শরীফ কি করে এটাকে শাহবাজ শরীফ কি করে এটাকে শেষমেশ পেহেলগামের মতো ঘটনা, ঘৃণ্য ঘটনা ঘটতে দিলেন। এবং তারপরে আবার ভারত যখন তার প্রতিবাদে তার প্রত্যাঘাত করলো, অর্থাৎ সন্ত্রাসবাদী ঘাঁটি বেছে বেছে গুড়িয়ে দিল, তারপরেও পাকিস্তান নতুন করে কেন ভারতের সামরিক বাহিনীকে লক্ষ্য করলো, নতুন করে কেন ভারতের নিরীহ 16 জন এই সীমান্তে বসবাসকারী গ্রামবাসী প্রাণ নিল হেভি আর্টিলারি শেলিং করে, অর্থাৎ লাগাতার কামানে গোলা বর্ষণ করে? এর উত্তরগুলো শাহবাজ শরীফ এবং আসিম মুনিরের জানা রাজা একমাত্র। কিন্তু আমি আবারও বলবো, গোটা দেশকে, দেশবাসীকে, আমার কাছে পাকিস্তান থেকে আসা ভিডিও রয়েছে এই মুহূর্তে, আজ আমি চাইলে দেখাতে পারি। পাকিস্তানের সাধারণ নাগরিক গাড়ি চালাতে চালাতে এই মুহূর্তে ব্ল্যাক আউট অবস্থায় হয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়ে করজোরে ভারতের কাছে প্রার্থনা করছেন বা বলছেন যে ভারত যেন পাকিস্তানের সাধারণ নাগরিকদের না মারে। এই অবস্থায় দেশকে নিয়ে যাওয়ার জন্য দায়ী কারা? এবং আসিম মুনির আর শাহবাজ শরীফরা শেষ পর্যন্ত দেশে থাকবেন তো? আমি যে এয়ারক্রাফটের নাম্বারটা উল্লেখ করেছিলাম লাহোর এয়ারপোর্ট থেকে, যেটা টেক অফ করতে চাইছে এই সময় কমার্শিয়াল ফ্লাইট, সেটা কোন দেশে যেতে চায়? আমার ধারণা ভারতীয় বায়ুসেনাও এবং ভারতীয় ব্যবস্থাও তাকে নিশ্চিতভাবে ট্র্যাক করছে। রাজা, অবশ্যই অনির্বাণ, যে ছবি আপনাদের আমরা দেখাচ্ছি দেখুন, এখন আর বলতে কোনো বাধা নেই যে যুদ্ধ পরিস্থিতি। তার কারণ এই যুদ্ধ, এই উস্কানি, এটা কিন্তু পুরোপুরি পাকিস্তানের জন্যই। পাকিস্তানকে প্রত্যাঘাত করছে ভারত। পাকিস্তানের সাধারণ মানুষকে এখনো পর্যন্ত ভারত স্পর্শ করেনি, কিন্তু এরপর পরিস্থিতি কোন দিকে গড়ায় তার কোনো গ্যারান্টি নেই। তার কারণ কোল্যাটারাল ড্যামেজ ভারত চায় না, ভারত চায়নি, কিন্তু আন্তর্জাতিক বিশ্বকে ভারত বারবার বলেছিল যে দেখুন, যদি পাকিস্তান এসক্যালেট করতে চায়, পরিস্থিতিকে আরো বিগড়ে দিতে চায়, তাহলে ভারত ছেড়ে কথা বলবে না। এই মুহূর্তে সব থেকে বড় আপডেট যে F-16 আজকে ভারতের মাটিতে টেনে নামানো হয়েছে, গুলি করে নামানো হয়েছে। সেই F-16 এর পাইলট এখন ভারতের হেফাজতে। F-16 এর পাইলট এখন ভারতের হেফাজতে। এক সময় যেটা হয়েছিল পিওকেতে, এখন ঠিক উলট পুরাণ, অর্থাৎ এখন ডিপ্লোম্যাটিক কথাবার্তা এবং পরবর্তীকালে বার্গেনে অনেক সুবিধা হবে ভারতের, এটা মনে করছেন বিশেষজ্ঞরা। আত্রেই
আর এখানে খুব গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো এসেছে তার মধ্যে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেনা ঘাঁটিতে এবার হামলা চালিয়েছে ভারত। কারণ ভারতের পাকিস্তানের দিক থেকে লাগাতার একের পর এক মিসাইল এসেছিল, মোট 8টা মিসাইল হামলা চালিয়েছে পাকিস্তান, যেটা প্রত্যেকটা নষ্ট করেছে ভারত। তার সঙ্গে সঙ্গে ড্রোন দিয়ে একের পর এক জায়গা নিশানা করেছে পাকিস্তান, যা প্রত্যেকটা নষ্ট করেছে, নামিয়েছে ভারত। আর এই মুহূর্তে কাশ্মীরে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়, তাহলে ভারত ফুল ফ্লেজেড পাল্টা প্রত্যাঘাতে চলে গেল, তাই তো? ইসলামাবাদ, সিয়ালকোট, বিভিন্ন জায়গা থেকে যে খবর আসছে লাগাতার ভারত সেখানে হামলা চালাচ্ছে। যে খবর আমাদের কাছে আসছে যে লাহোরে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে, যে খবর আমাদের কাছে আসছে F-16 নিয়ে ভারতে হামলা করতে এসেছিল পাকিস্তান, সেই F-16কে তো একদিক থেকে গুলি করে ভারতের মাটি ভূখণ্ডে নামিয়ে দেওয়া হয়েছেই, তার পাশাপাশি সেই F-16-এর পাকিস্তানি পাইলট এই মুহূর্তে ভারতের হেফাজতে অর্থাৎ তাকে আটক করা হয়েছে। ভারতীয় ভূখণ্ডে প্যারাশুট নিয়ে নামতে বাধ্য হয় পাকিস্তানের সেই পাইলট এবং তাকে ইতিমধ্যেই তাকে আটক করা হয়েছে। এবং যে খবর আমাদের কাছে আসছে সে খবর কিন্তু চমকে দেওয়ার মতো। হাই অ্যালার্ট জারি করা হয়েছে LOC বরাবর পাকিস্তানের সবকটা বড় বড় শহরে, অর্থাৎ করাচি থেকে শুরু করে রাওয়ালপিন্ডি, লাহোর এবং তার পাশাপাশি ইসলামাবাদ, সমস্ত জায়গাতে যে আশঙ্কা এই মুহূর্তে করা হচ্ছে বা পাকিস্তান করছে যে ভারতের তরফ থেকে অত্যন্ত দৃঢ় প্রত্যাঘাত যে কোনো মুহূর্তে আরও আছড়ে পড়তে পারে। অর্থাৎ এক এক করে আমরা খবর জানাচ্ছি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রাজৌরিতে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে এখানকার সমস্ত রাস্তাঘাট কিন্তু সম্পূর্ণ ঘন কালো অন্ধকারে ঢেকে গিয়েছে। এবং কিছুক্ষণ আগেও যখন আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম সেই সময় সেনাবাহিনীর তরফ থেকে বারবার ধরে সেনাবাহিনীর গাড়ি টহল দিচ্ছিল এবং তারা হুইসেল বাজিয়ে আমাদের নির্দেশ দেয় যেন আমরা হোটেলের ভেতর ঢুকে যাই। এবং স্বাভাবিকভাবেই এই মুহূর্তে এই সিয়ালকোটের এই মুহূর্তের এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কারণ আপনাদের জানাচ্ছিলাম 4টি বড় শহরে পাকিস্তানের সেখানে স্ট্রাইক করেছে ভারত। এই মুহূর্তে সিয়ালকোটের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শিয়ালকোটের ছবি, একেবারে ব্রহ্মাস্ত্র ভারতের শিয়ালকোটে যে ছবি দেখতে পাচ্ছেন। শুনুন প্রথমে, মুহুর্মুহু সেখানে আক্রমণ ভারতের শিয়ালকোটের ছবি। আমি জানি না দর্শকরা এটা বিশ্বাস করবেন কিনা, দেখুন আমাদের টিভি স্টুডিওর ভেতরে না মনিটর থাকে, আমরা যেখানে দেখতে পাই সেই মনিটরে আমাদের ফ্লোর স্টুডিওর এই যে অ্যাম্বিয়েন্স শব্দ, আমার বুট জুতো পর্যন্ত কাঁপছে, এমন এর অভিঘাত। শিয়ালকোটের এই হানা ভারতের প্রত্যাঘাত। আমরা চলে যাব জ্যোতির্ময়ের কাছে। জ্যোতির্ময়, দেখো তুমি ঠিক যে কথা বলছিলে যে কিভাবে শরীরের মধ্যে শিহরণ খেলছে এই শব্দ, কিভাবে প্রত্যেক মানুষের বুকের মধ্যে ধ্বনিত হচ্ছে এই শব্দ। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি রাজৌরিতে, কিছুক্ষণ আগেও যে ছবি আমরা দেখিয়েছি, আমরা যখন রাস্তায় দাঁড়িয়ে লাইভ করছিলাম আমাদের ক্যামেরায় লাইভ ধরা পড়েছে, আমাদের ক্যামেরা পার্সন অনুদীপ শর্মা সে লাইভ সেই ছবি ধরার চেষ্টা করেছে যখন রাজৌরির আকাশে এক এক করে সেই ড্রোন হামলা হচ্ছিল এবং সেই ড্রোন হামলাকে অ্যান্টি মিসাইল যে সিস্টেম রয়েছে, অ্যান্টি ড্রোন যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমের মাধ্যমে সেই ড্রোনকে সেখানে নিষ্ক্রিয় করে দেওয়া হয় এবং পরপর গুলির শব্দ আমরা রাস্তায় দাঁড়িয়ে শুনতে পাই। এবং এই মুহূর্তে যে খবর আমাদের কাছে আসছে যে জম্মু থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা কিন্তু এই মুহূর্তে ঘন অন্ধকারে সম্পূর্ণভাবে ঢেকে গিয়েছে। তার কারণ সমস্ত সীমান্ত বরাবর যে বিস্তৃত এলাকা, সেই এলাকা সম্পূর্ণভাবে কিন্তু অন্ধকারে ঢেকে দেওয়া হয়েছে যাতে কোনোভাবে কোনো জায়গাকে আলাদা করে টার্গেট করতে না পারে পাকিস্তান। এবং আমাদের কাছে আরও কয়েকটি খবর আসছে যে খবরগুলো কার্যত চমকে দেওয়ার মতো। তা হচ্ছে যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই ছবি হচ্ছে মূলত আকাশপথে হামলার ছবি, ড্রোনের মাধ্যমে হামলা করা হচ্ছে এবং তার পাশাপাশি মিসাইল হামলা করা হচ্ছে। কিন্তু তার পাশাপাশি যে খবর আমাদের কাছে আসছে যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে কয়েকটি ফরওয়ার্ড পোস্ট রয়েছে, অর্থাৎ যেটা LOC
সেই নিয়ন্ত্রণ রেখা থেকে ভারত লাগাতার শেলিং করছে পাকিস্তানের দিকে। গত কয়েকদিন ধরে 22 তারিখের পর থেকে আমরা বারবার ধরে বলেছি যে অস্ত্রবিরতি লঙ্ঘন হচ্ছে। উড়ির মাটিতে সেই ছবি আমরা দেখিয়েছি, আজ সকাল থেকে আমরা দেখিয়েছি পুঞ্চে কিভাবে সাধারণ নিরীহ মানুষ তাদের বাড়িঘরদর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। মুহুর্মুহু কোনো টার্গেট স্থির না করে হাসপাতালের ওপরে, নার্সারির ওপরে, কলেজের ওপরে, স্কুলের ওপরে হামলা চালানো হয়েছে। ধর্মস্থানের ওপরে গুরুদুয়ারা ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবারে কিন্তু ভারত তারা এতক্ষণ পর্যন্ত সংযত আচরণ করছিল। বারবার ধরে ভারত বলছিল যে কোনো মিলিটারি ইনস্টলেশনে ভারতের তরফ থেকে হামলা চালানো হচ্ছে না, যাতে কোনো কোলাটেরাল ড্যামেজ না হয়, অর্থাৎ কোনো পাক নাগরিক যাতে এই সংঘাতের কারণে তাদের মৃত্যু না হয়। কারণ সেই মানুষগুলো পাকিস্তানি হলেও তারা নিরাপদ, কিন্তু নিজের নাগরিকত্বের নিরাপত্তার দায়িত্বশীলতা পাকিস্তান দেখাতে পারল না। লাগাতার তাদের উস্কানিমূলক পদক্ষেপ, একের পর এক বোমাবর্ষণ ভারতকে বাধ্য করলো এবার পাল্টা প্রত্যাঘাত করতে। এবং যে খবর আমরা পাচ্ছি, করাচি বিমানবন্দর, করাচি যে পোর্ট রয়েছে সেই জায়গাতেও যে কোনো সময় আঘাত আসতে পারে, অর্থাৎ নেভি তৈরি আছে। যে খবর আমাদের কাছে আসছে, গঙ্গারামপুর থেকে শুরু করে, গঙ্গানগর থেকে শুরু করে জয়সলমীর, এন্টায়ার রাজস্থান তৈরি আছে, এন্টায়ার গুজরাট বর্ডার থেকে লাগাতার শেলিং হচ্ছে পাকিস্তান ভূখণ্ডের দিকে। আর এই এলওসি বরাবর, অর্থাৎ যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি জম্মু কাশ্মীরে, সেখানকার ছবি তো আমরা চোখে দেখতে পাচ্ছি। F-16 ঢোকার চেষ্টা করেছিল জম্মুতে, সরাসরিভাবে জম্মু এয়ারপোর্টকে প্রাথমিকভাবে টার্গেট করা হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে একের পর এক বিভিন্ন জায়গাতে হামলা চালানো হয়। সাম্বা থেকে সেই খবর আসে আমাদের কাছে, রাজৌরিতে দাঁড়িয়ে আমরা সেই ছবি দেখি, পুঞ্চ থেকে সেই খবর আমাদের কাছে আসে, উড়ি থেকে সেই খবর আমাদের কাছে আসে। এবং প্রত্যেকটা জায়গাতে কিন্তু পাল্টা প্রত্যাঘাত ভারত করছে। এবং শুধু করছে না, তারা শুধুমাত্র কিন্তু এই সীমান্ত এলাকায় এবার হামলা করে তারা থেমে থাকছে না। ভারতকে বাধ্য করা হয়েছে ডিপ ইনসাইড পাকিস্তান, পাকিস্তানের একেবারে ভেতর পর্যন্ত ঢুকে হামলা করতে। এবারে ইসলামাবাদের আকাশ কিন্তু এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনীর হামলায় কার্যত রক্ত লাল হয়ে উঠেছে। লাহোরে একের পর এক বিস্ফোরণের শব্দে থরথর করে কাঁপছে লাহোর। এবং সেই খবর আমরা পাচ্ছি যে অন্যান্য যে পাকিস্তানের শহরগুলো, সেখানেও সেই একই ধরনের ঘটনা ঘটছে। অর্থাৎ সম্মুখ সমর শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের। তারই ছবি আমরা দেখছি এই মুহূর্তে, আপনারা দেখতে পাচ্ছেন সিয়ালকোটে সেখানে স্ট্রাইক করেছে ভারত, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অনির্বাণ আমাদের সঙ্গে রয়েছেন, আরো জানাচ্ছেন অনির্বাণ। দেখো আত্রেয়ী এবং রাজা, এই মুহূর্তে প্রণয় শর্মা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এবং বিদেশ নীতি সংক্রান্ত বিশেষজ্ঞ এবং ভাষ্যকার আমাদের সঙ্গে রয়েছেন। প্রণয়, আজ সন্ধ্যেবেলা যখন কথা হচ্ছিল আপনি বলছিলেন ভারত তখনই আবার এসকেলেট করবে যদি পাকিস্তান করে। পাকিস্তানের এই এসকেলেশন কোন পর্যায়ে গেল প্রণয় শর্মা? কি মনে হচ্ছে এবার ভারতের এই রিএসকেলেশন কোথায় পৌঁছতে পারে? দেখুন, আমার মনে হয় যে যখন আমরা কথাবার্তা বলেছি এবং প্রথম দিককার যে সেখানটা ভারতের অ্যাকশন ছিল, তারপরে পাকিস্তান নিশ্চয়ই তাদের নিজেদের মধ্যে আলোচনা করে তাদের অ্যাসেসমেন্টে মনে হয়েছে যে না, আমাদের ওটা অন্য পাল্টা একটা জবাব দিতে হবে। তো সুতরাং সেটা করেছে। কিন্তু ভারত তো পরিষ্কার, তার পজিশন একেবারেই পরিষ্কার যে আমরা চাই না এসকেলেশন, কিন্তু পাকিস্তান যদি করে তার উত্তর আমরা দেব, এবং তার একটু বেশিই হয়তো হবে সেখানটায়। আমরা জানি যে কনভেনশনাল ওয়ারে ভারত অনেক এগিয়ে আছে এখন পাকিস্তানের তুলনায়। সেখানে এটা পাকিস্তান এই যে রিস্কটা নিচ্ছে, সেটা কিন্তু পুরোপুরি তাদের আর্মি, তার পজিশন, তাদের আর্মি চিফ যে সে তার নিজের পজিশনটাকে ঠিক রাখার জন্য। সিভিলিয়ান হেডের তো তার সেখানে কোনো সে নেই, আমরা জানি পাকিস্তানে সেখানটায়। কারণ তাদের পুরো ইতিহাসে আজ অব্দি কেউ পুরো 5 বছরের পুরো টার্ম আজকে কমপ্লিট করতে পারেনি। ঠিক, কারণ কাছাকাছি এলেই সেটা আর্মির কোনো না কোনো জেনারেল, আর্মি চিফ তাকে সরিয়ে দেয়। তো আর্মিরই পুরো সেটা সেখানটায়, মানে শাহবাজ শরীফ রয়েছে হয়তো সঙ্গে দেখানোর জন্যে, কিন্তু আসল পুরো কন্ট্রোলটাই আর্মির উপর। এবং এই ক্ষেত্রে আর্মি চিফ তিনি জানেন যে সেখানটায় নিজের পজিশনটাকে সে কনসলিডেট করার জন্য এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আমি একটা জিনিস আপনাদের একটু ক্লিয়ার করতে চাইবো। আজকে সকাল থেকে আমি দেখছি এস জয়শঙ্করের যে একের পর এক মিটিং এর তালিকা দেখছিলাম। প্রথমে তিনি মিট করেছেন আদেল আল জুবেরের সঙ্গে, যিনি মিনিস্টার অফ স্টেট অফ ফরেন অ্যাফেয়ার্স
সৌদি আরবের, অর্থাৎ সৌদি আরবের বিদেশমন্ত্রী, এরপরে কাজাকাল্লাস অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তার মিটিং, এরপরে আন্তোনিও তেজানি ইটালির ফরেন মিনিস্টারের সঙ্গে তার মিটিং, এবং শেষমেশ মার্কো রুবিও মার্কিন সেক্রেটারি অফ স্টেটস অর্থাৎ মার্কিন বিদেশ সচিব, এবং যার সঙ্গে ফোনে কথোপকথনের পর এস জয়শঙ্কর বলছেন যে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশেই আছে আমেরিকা, তারা আরেকবার জানিয়ে দিয়েছে। আমি এই মিটিংগুলোর তাৎপর্য বিশেষ করে আজকের দিনে, এবং এই 4টে মিটিংয়েই বারবার জয়শঙ্কর একটি কথা লিখেছিলেন মিটিংগুলোর পর, যখন তিনি টুইট করেছেন যে তারা ভারতের অবস্থান ব্যাখ্যা করেছেন, এবং এটাও বলেছেন এরপরে পাকিস্তানের দিক থেকে আর নতুন করে কিছু এলে ভারত কিন্তু খুব স্ট্রং রি-এসকালেশনের দিকে যাবে। প্রণয় দা, দেখুন, আমার মনে হয় যে এই ব্যাপারটা পরিষ্কার করে দিয়েছিল ভারত কি স্ট্যান্ড। ভারত এখন অবধি যে চেষ্টা করেছিল সেটা যাতে লিমিটেড এবং ফোকাস থাকে, সেটা যদি সিভিলিয়ানদের সেখানে ক্ষতি না হয়, এবং মিলিটারি ইনস্টলেশনের প্রথম এটা পরিষ্কার ছিল যে মিলিটারি ইনস্টলেশনে কিন্তু ভারত টার্গেট করেনি। আপনাকে একটু থামাচ্ছি, আমি প্লিজ স্টুডিও থেকে রাজা বলছি, আপনাকে একটু থামাচ্ছি। একটা বড় আপডেট, এতক্ষণ পাকিস্তানের 4 শহরে ভারতের প্রত্যাঘাত, সেটা এখন আপডেটেড হয়ে গেল পাকিস্তানের 7 শহরে, 4টা 7 হলো, 7 বড় শহরে জবাবি হামলা ভারতের। ইসলামাবাদ, লাহোর, বাওয়ালপুর, শিয়ালকোটে হামলা। পাকিস্তানের বুকে বড় সড় আঘাত হানলো ভারত। একটু আগেই আপনাদের দেখাচ্ছিলাম এবং শোনাচ্ছিলাম বিস্ফোরণের দৃশ্য এবং তার অভিঘাত, দুটোই দেখাচ্ছিলাম। সেই ছবি আবার দেখুন, পরের পর বিস্ফোরণ, একের পর এক সিরিয়াল বিস্ফোরণের মতো। এটা শিয়ালকোটে ভারতের প্রত্যাঘাত। আমাদের সঙ্গে রয়েছেন প্রণয় শর্মা, জার্নালিস্ট এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। প্রণয় দা, আপনাকে থামিয়েছিলাম, আপনি যা বলছিলেন প্লিজ। না, এই বলছিলাম যে ভারত পাশাপাশি আন্তর্জাতিক জনমত তৈরি করার চেষ্টা করছেন, সেখানে যে ভারত কেন করছে সেই রিজনগুলো যাতে জানতে পায় তারা, যে হঠাৎ এর এমন নয় যে আজকে আমাদের মনে হলো আমরা এসকেলেট করব, সেইটা যে একটা জবাবি হামলা, সেটা পাকিস্তান যদি এটা করে, পাকিস্তান আজ অব্দি তাদের যে ভারত, দেখুন ভারত যখন নাকি 22-এ ঘটেছিল ঘটনাটা, 22শে এপ্রিল, তারপরে অনেকদিন ভারত কিন্তু অপেক্ষা করেছে পাকিস্তান নিজে কোনো স্টেপ নেয় কিনা তাদের বিরুদ্ধে, কিন্তু পাকিস্তান ডিনায়াল ছাড়া আর কোনো আমাদের কোনো হাত নেই এইটাই বারবার করে বলার চেষ্টা করেছে, এবং ভারত যে একটা যুদ্ধের আবহাওয়া সেখানে তৈরি করছে সেটাই তারা বলার চেষ্টা করছিল সবাইকে। কোনো ধরনের সেখানে রিপেন্টেন্স বা কোনোভাবেই তারা যে আছে এটা আমরা দেখবো সেটাকে খুঁজে যে কারা করছে এ ধরনের জিনিস কোনো সেগুলো ছিল না, বরঞ্চ রাষ্ট্রসংঘে যখন তাদের নাম উঠেছিল সেইখানটায় তারা এখন সিকিউরিটি কাউন্সিলে রয়েছে, সেই সুযোগটা নিয়ে সেই নাম যাতে রেজলিউশনে না থাকে সেটাকে সরিয়েছিল। তো যদি পাকিস্তানের অন্য কোনো, তাহলে তাদের ইন্টারেস্টটা কি, এই প্রশ্নটা আছেই। তো ভারত যেটা করছে, ভারত আজকে আমি দিনের বেলায় যেটা এর আগেও সন্ধ্যাবেলায় বলেছিলাম যে এখনো ভারতের পজিশন তাই যে যদি পাকিস্তান এটাকে বাড়ায় তাহলে আমরা আরো বাড়াবো, সেটা পাকিস্তান যেন জানে, এবং এটাই আমরা এখন দেখতে পাচ্ছি। প্রণয়দা, আরেকটা প্রশ্ন, সাধারণ মানুষও হয়তো অনেকটা বিভ্রান্ত, আমরা এটাকে যুদ্ধ বলবো না, এটা আমাদের মনেও একটা চলছে। তার কারণ যতক্ষণ পর্যন্ত না কোনো দেশ অফিসিয়ালি যুদ্ধ ঘোষণা করে, দ্যাট ইজ নট আ ওয়ার। কিন্তু এখন এই সিচুয়েশনটাকে আমরা কি বলবো, এটা যুদ্ধ না যুদ্ধ নয়? এটাকে এসকালেশন বলবো আমরা, এটাকে যুদ্ধ বলবো না এখনো, কারণ যতক্ষণ না অফিসিয়ালি সেটাকে যুদ্ধ বলা হচ্ছে। যুদ্ধ বলা মানে সেই দেশের সঙ্গে অনেকগুলো জিনিস আসে, সেখানে সব সম্পর্ক সেখানটা বাদ দেওয়া হয়, মানে শুধু ডাউন স্কেল করে দেওয়া হয় না সেটাকে, মানে আরো মানে উচ্চ পর্যায়ে না হলে সেটাকে নামিয়ে আনা হয় না, কোনো ধরনের সম্পর্ক রাখবে তখন সেই সময়। সুতরাং যুদ্ধ এখন সেটাকে বলা যাবে না যতক্ষণ না ভারত সেটাকে অফিসিয়ালি যুদ্ধ বলে, এটাকে এসকালেশন বলা যায় নিঃসন্দেহে, তাই হয়েছে এখন। বেশ, অনির্বাণ, যদি তোমার কোনো প্রশ্ন থাকে প্রণয়দার কাছে। প্রণয়বাবু, একটা প্রশ্ন আমার আছে আপনার কাছে, কারণ যে পরিস্থিতির সম্মুখীন এখন হয়েছি আমরা দেখেছি ড্রোনের মাধ্যমে যুদ্ধের একটা যে প্রস্তুতি প্রযুক্তিগতভাবে নেওয়া হয়েছে তার নিদর্শন একের পর এক দেখতে পাচ্ছি, এবং ভারত সেখানে নিজের শক্তিকে কোন সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছে তা হয়তো আমরা চাক্ষুষ করলাম, তাই নয় কি?
দেখুন, এখন ওয়ারফেয়ারের নিয়মটা পাল্টে গেছে। আমরা দেখছি বিভিন্ন জায়গায় বেশ কয়েক বছর ধরে যে আগে যেরকম এয়ারক্রাফট ব্যবহার করা হতো ফাইটিং, সেটা আজকাল ফাইটার এয়ারক্রাফটের জায়গায় অনেক ক্ষেত্রেই ড্রোনের সোফিস্টিকেশন অনেক বেড়ে গেছে। আজকাল ইমপ্রুভমেন্ট হয়েছে সেখানটায়। তারা অনেক প্রিসাইসলি যে টার্গেটে মানে খোঁজে সেটা করতে পারে। সুতরাং ভারতের কাছে এখন একদম টপ কোয়ালিটি ড্রোনস রয়েছে, তার ব্যবহারই হচ্ছে এবং সেটার যে কি এফেক্ট হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি।